বন্ধুরা নমস্কার। যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা জানেন যে আমি এই নির্বাচন চলাকালীন সময়ে বহুবার বলেছি যে আরও একবার জোট সরকারের দিকে ভারত যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না এবং আঞ্চলিক দলগুলির প্রতিপত্তি প্রভাব ইত্যাদি বাড়তে চলেছে, তা সত্যে পরিণত হয়েছে। কিন্তু আপনারা জানেন কি, ভারতবর্ষে এ পর্যন্ত মাত্র 4 জন প্রধানমন্ত্রী একক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সরকার চালিয়েছেন, যাদের কোনো রাজনৈতিক দলের অন্য কোনো রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয়নি, কখনো তাদের সরকার পড়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হয়নি। তারা নিজেদের দমে, নিজেদের সম্পূর্ণ ক্ষমতায় তারা সরকার চালাতে পেরেছেন। মাত্র 4 জন। এই 4 জনের মধ্যে 3 জনই কংগ্রেস দলের নেতা ছিলেন, আর একজন ভারতীয় জনতা পার্টির। এই 4 জন কে কে? প্রথমত হলো জওহরলাল নেহেরু, সবচেয়ে বেশি সময় এখনো পর্যন্ত ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকেছেন। এরপরে হলেন ইন্দিরা গান্ধী, তিনি সবচেয়ে বেশি সময় জওহরলাল নেহেরু, তারপরে দ্বিতীয় স্থানে ইন্দিরা গান্ধী, তৃতীয় স্থানে নরেন্দ্র মোদী, তৃতীয় স্থানে কিন্তু রাজীব গান্ধী না, নরেন্দ্র মোদী। এরপরে তৃতীয় সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থেকেছেন। 4 নম্বরে রাজীব গান্ধী চতুর্থ, কিন্তু এক্ষেত্রে রাজীব গান্ধীকেও অন্য কোনো দলের ওপরে নির্ভর করে সরকার চালাতে হয়নি। ভারতে এ পর্যন্ত 13 জন প্রধানমন্ত্রী এসেছেন, আপনারা জানেন। জওহরলাল নেহেরু, তারপর আপনার 13 জন না, আরও বেশি হবে। জওহরলাল নেহেরুর পরে হবেন গুলজারিলাল নন্দা, তারপর লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে আপনার ইন্দিরা গান্ধীর পরে আপনার মোরারজি দেশাইয়ের পরে চরণ সিংয়ের পরে আবার ইন্দিরা গান্ধী হয়েছিলেন, কিন্তু আমি সংখ্যাটা বলছি। তারপরে আপনার রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে হন। রাজীব গান্ধীর পরে ভিপি সিংয়ের পরে চন্দ্রশেখর পরে পিভি নরসিংহ রাওর পরে অটল বিহারী বাজপেয়ী, 3 দফায় হন অটল বিহারী বাজপেয়ী। তারপর আপনার SD দেবেগৌড়া, আইকে গুজরালের, তারপর অটলজির পরে হন মনমোহন সিংয়ের পরে আপনার নরেন্দ্র মোদী। তাহলে কতজন হলো? 12, 13, 14, 15 জন প্রধানমন্ত্রী। এই 15 জন প্রধানমন্ত্রীর মধ্যে 4 জন প্রধানমন্ত্রী, যদিও গুলজারিলাল নন্দা এবং লাল বাহাদুর শাস্ত্রীর নামও এখানে বলা উচিত, তারা অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রিত্ব করেছেন কংগ্রেস দলের হয়ে। তো সেক্ষেত্রে 6 জনের নাম আসবে, কিন্তু তারা যেহেতু স্বল্প সময়ের জন্য, গুলজারিলাল নন্দাকে বারবারই মূলত পরবর্তী প্রধানমন্ত্রী সিলেক্ট করা পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব চালাতে হয়েছে, অল্প কয়েক দিনের জন্য। তিনি কখনো 1 মাস পূর্ণ করতে পারেননি। আর লাল বাহাদুর শাস্ত্রী অল্প সময়, তার মৃত্যু হয়ে যাওয়ার কারণে তিনি আর প্রধানমন্ত্রিত্ব চালাতে পারেননি। এবার আমরা দেখব যে তাদের মধ্যে সবচেয়ে বেশি সময় কারা প্রধানমন্ত্রিত্ব চালিয়েছেন। নেহেরু 16 বছর 286 দিন, মানে প্রায় 17 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী ছিলেন 15 বছর 350 দিন প্রধানমন্ত্রী। এরপরে নরেন্দ্র মোদী ছিলেন 10 বছর 10 দিন প্রধানমন্ত্রী, পদত্যাগ করা পর্যন্ত। রাজীব গান্ধী 5 বছর 32 দিন। এবার এই তারা মিলিয়ে প্রায় 48 বছর এরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছেন। আর জোট সরকার মোটামুটি 30 বছর থেকে সামান্য কম সময় জোট সরকার চলেছে ভারতবর্ষে। মোটামুটি এইভাবে যদি আমরা দেখি, তাহলে ভারতবর্ষে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেশি সময় সরকার চলেছে। এবারেও অনেকের ধারণা ছিল, বিভিন্ন মিডিয়া, মানে ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়াগুলো মূলত তারা ব্যাপকভাবে প্রচার করেছিল যে এবার আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সমস্ত এক্সিট পোল দেখিয়েছিল বিজেপি আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার আসতে চলেছে। যদি আর এরকমটা হতো এবং যদি 5 বছর পূর্ণ করত, তাহলে নরেন্দ্র মোদী আপনার ইন্দিরা গান্ধীকে টপকে দেওয়ার একটা সুযোগ পেতেন। কিন্তু টপকে দেওয়া কঠিন ছিল, কারণ এরপরে 5 বছর হলে 15 বছর হবে। 15 বছরের পরে আরও প্রায় 1 বছর ইন্দিরা গান্ধী করেছিলেন, ফলে তাকে আরও একবার প্রধানমন্ত্রী হতে হতো।
তো এরকম একটা সম্ভাবনার কথা বারবার বলা হয়েছিল যে তিনি তৃতীয়বার একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এটা আর সম্ভব হলো না, যার ফলে ভারতবর্ষে নতুন করে আবার জোট সরকারের শুরুয়াত হলো। এই জোট সরকার যদি 5 বছর পূর্ণ করতে পারে তাহলে তো এটা একটা নতুন রেকর্ড হবে, কিন্তু যদি করতে না পারে, এখানে যদি অনেক বেশি শক্তিশালী, এখানে প্রশ্নগুলো অনেক বেশি শক্তিশালী, যার ফলে অনেকের মনের মধ্যে শঙ্কা আশঙ্কা, আবার কারোর মনের মধ্যে আশা তৈরি হয়েছে যে এই সরকার বেশি দিন থাকবে না। তো আশা এবং আশঙ্কার মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে মধ্যবর্তী নির্বাচন হবে কিনা। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালানোর দিন যে আবার অনেক দিন পরে শেষ হয়ে গেল এবং জোট সরকারের শুরুয়াত হলো, এটা একটা ভারতীয় রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। এখন এই টার্নিং পয়েন্ট থেকে ভারত কোন দিকে যায়, কোন দিকে কতদিন যাত্রা চালাতে পারে, সেটা নিয়ে আমাদের সবার নজর রাখতে হবে এবং সবার এই ব্যাপার নিয়ে কৌতূহলী মন বারবার প্রশ্ন করতে থাকবে। আপনাদেরও মনের মধ্যে এই ব্যাপার নিয়ে যা যা প্রশ্ন রয়েছে, যা যা আপনাদের কাছে উত্তর রয়েছে, সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।